কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের টপিকে যাওয়ার আগে আমার পেইড ক্লাস সম্পর্কে তোমাদেরকে একটু ইনফো দিয়ে নিই, কারণ তোমরা প্রতিদিন আমার কাছে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করো, তো এখানে ভালো করে বলে দিই একটু। ফার্স্ট কথা হচ্ছে যে যে পেইড ক্লাস চলছে সেটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য। অনেকেই জিজ্ঞেস করো ম্যাম আপনি ফিজিক্স কেমিস্ট্রিও পড়ান কিনা। না, এটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য। এটাতে কত টাকা লাগে ম্যাম? এটাতে অ্যাকচুয়ালি ₹1000 টাকা লাগে, ওয়ান টাইম একবার দিতে হয়। কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এটা কতবার দিতে হবে। এটা একবার দিতে হবে। তাতে তুমি কি পাবে? তাতে তুমি অ্যাকচুয়ালি নিট বায়োলজির টোটাল প্যাকেজ পাবে। সেখানে কি থাকবে? সেখানে তোমার নিট বায়োলজির 11-12 ফুল সিলেবাস তুমি রেকর্ডেড লেকচার্স পাবে। চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে, ধরো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ফুল সিলেবাস, ফুল টপিকস সব কিছু রেকর্ডেড থাকে। সেটা তুমি এখানে পেয়ে যাবে। রেকর্ডেড থাকলে তোমাদের অনেক সুবিধে, কারণ তোমরা যখন তখন যতবার খুশি নিজের ইচ্ছে মতন সেটাকে চালাতে পারবে, সেটাকে দেখতে পারবে। আর এই পুরো প্যাকেজের ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম হয়। মানে এরম নয় যেটা এটা তোমার জন্য শুধুমাত্র 1 বছর ভ্যালিড থাকলো, তা না। একবার যদি পাও সারা জীবন কিন্তু তোমার কাছে এটা থেকে যাবে। নেক্সট হচ্ছে যে নোটস পাবে, পুরো ফুল সিলেবাস নিটের নোটস পাবে, যেটা টোটালি এনসিইআরটি বেস করে বানানো। কারণ তুমি খুব ভালো করে জেনে গেছো যে নিটে এনসিইআরটির বাইরে কোনো কোয়েশ্চেন আসে না। তো পুরো এনসিইআরটিটাকে নিংড়ে নোটস বানানো হয়েছে দুটো ভাষায়, বাংলা এবং ইংলিশে। যার যেটা সুবিধে সে সেই নোটস পড়তে পারো। এছাড়া এখানে চ্যাপ্টার ওয়াইজ পিক্স প্র্যাকটিস করানো হয়। পিক্স মানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স। 2013 থেকে 2023 প্রত্যেকটা চ্যাপ্টারের একদম চ্যাপ্টার ধরে ধরে পিক্স প্র্যাকটিস করানো হয়, এবং এই পিক্সের পিডিএফও তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়া স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন, যেটা 2022 এবং 2023 নিটে প্রচুর এসছে এবং বাচ্চারা পারেনি, সেই স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন যেটা কন্টিনিউয়াস নেক্সট নিটেও আসতেই থাকবে। প্রত্যেকটা স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স আমি এনসিইআরটি থেকে চ্যাপ্টার ওয়াইজ বানাচ্ছি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এইভাবে নিংড়ে এনসিইআরটি থেকে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন বানানো হচ্ছে। দুটো ভাষায় বানানো হচ্ছে, বেঙ্গলি এবং ইংলিশ। এটা কিন্তু পুরো আমি সলভ করাচ্ছি, তো সেখানে তুমি সলভ কিভাবে করতে হয় সেটাও শিখছো, এবং এর পিডিএফও তুমি পেয়ে যাচ্ছ পেইড ক্লাসে। আর এছাড়া তুমি যদি এই জিনিসটার ডেমো দেখতে চাও, কিভাবে হয় ক্লাস, সেটা তুমি যদি চাও তাহলে তুমি সেই ডেমো দেখতে পারো। আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তোমাকে স্ক্রিনে আসা এই নাম্বারটায় 9019765145 নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে ডেমো নিয়ে নিতে পারো। তারপরে তোমার পছন্দ যদি হয় তবেই তুমি এনরোল করবে, আদারওয়াইজ করবে না। এছাড়া তুমি নিটের আগে, প্রত্যেক বছর নিটের আগে ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে। প্রত্যেকটা নিটের আগে ফুল সিলেবাস টেস্ট মানে 360 মার্কসের বায়োলজি ফুল সিলেবাস টেস্টও কিন্তু তুমি দিতে পারবে। এই এভরিথিং কিন্তু তুমি শুধুমাত্র ₹1000 পাচ্ছ, যেটা এর থেকে চিপ আর কিছু হয় বলে আমার তো মনে হয় না। যদি এনরোল করতে চাও, টাইম ওয়েস্ট করো না, নিটে টাইম ওয়েস্ট না করাই ভালো, তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করে তুমি ডেমো নিতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি এনরোল করতে পারো। এনরোল করতে হলে টাকা কিভাবে দেবে না দেবে সেই ডিটেল তুমি আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আর এর সাথে সাথে একদম নতুন ফিচার, যেটা তোমরা জানো আমি রিসেন্টলি অ্যাড করেছি, সেটা হচ্ছে টেস্ট সিরিজ ইনক্লুড করে দিয়েছি। টেস্ট সিরিজ হচ্ছে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে, উইকলি টেস্ট হচ্ছে, প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টারের টেস্ট তোমরা দিতে পারবে। এবং সব থেকে যেটা সুখবর তোমাদের জন্য, এই টেস্টের ল্যাঙ্গুয়েজ কিন্তু টোটাল বেঙ্গলিতে হচ্ছে বা টোটাল ইংলিশে হচ্ছে। মানে যারা বেঙ্গলি মিডিয়ামের আছো তারা অনেকেই বলো যে বেঙ্গলি ম্যাম ভালো কোয়েশ্চেন পাওয়া যায় না, কোথায় পাবো, বেঙ্গলি টেস্ট হয় না। তো স্পেসিফিক্যালি বেঙ্গলি স্টুডেন্টদের মাথায় রেখে, ওদের কথা মাথায় রেখে এই টেস্ট করা। তো বেঙ্গলিতেও তুমি কিন্তু টেস্ট দিতে পারো, সম্পূর্ণ টেস্ট, উইকলি টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হতে চলেছে, এবং এটা অনলাইন টেস্ট হবে। ঠিক, তো আজকে আমরা পড়ব সাইটোস্কেলিটন। প্রথমে সাইটোস্কেলিটন বুঝবো। তো সাইটোস্কেলিটন এই ব্যাপারটা আমাদের খুব ভালো করে ক্লিয়ার হতে চায় না। যেমন নিউক্লিয়াস বললে আমরা জানি যে কোষের কোথায় নিউক্লিয়াস থাকছে, আচ্ছা ওরকম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আচ্ছা ওরকম। সাইটোস্কেলিটন ব্যাপারটা বললে না আমরা ঠিক গুলিয়ে যায় যে সেটা কি বস্তু। তো প্রথমেই তোমাকে বলি যে সাইটো মানে কি জানো? সাইটো মানে হচ্ছে সেল, কোষ। সাইটো মানে সেল। আর এর সাথে আমরা কি দেখতে পাচ্ছি? স্কেলিটন। স্কেলিটন মানে যে কঙ্কাল, সেটা তো ছোট একটা পুটকি বাচ্চাও বোঝে। তো সেলের কঙ্কাল, সেলের স্কেলিটনকে বলে সাইটোস্কেলিটন।
তো তুমি বলো তোমার বডিতে স্কেলিটন আছে? তো আছে নিশ্চয়ই, আমারও আছে। এরম যদি কোনো বাচ্চা থাকো যা স্কেলিটন নেই আমাকে বলো। তো বেসিক্যালি এই স্কেলিটনটা আমরা কি করি? এই স্কেলেটন যদি তোমার বডিতে না থাকতো বা আমার বডিতে না থাকতো, আমরা কি এরকম করে বসে থাকতে পারতাম, দাঁড়িয়ে থাকতে পারতাম? আমরা ল্যাপপ্যাট করে পড়ে যেতাম, তাই তো। কারণ স্কেলিটন কিন্তু আমাদেরকে দৃঢ়তা দেয়, তাই না, রিজিডিটি দেয়। আমরা ল্যাপপ্যাট করে পড়ে যাই না তো। সেলও তাই, জানো তো। সেলের মধ্যে তুমি জানো যে সাইটোপ্লাজম থাকে। সাইটোপ্লাজমে কি থাকে বাবু? সাইটোপ্লাজমে থাকে জল, ওয়াটার। তাহলে সেল ল্যাপপ্যাট করে পড়ে যাওয়ার কথা, কিন্তু সেল এত সুন্দর স্ট্রাকচার কি করে থাকে সেলের? আমরা যখনই বইয়ে ছবি দেখি যে দারুণ দারুণ স্ট্রাকচার। কি করে থাকে? সেলের মধ্যে তো জল আছে, সেল এরকম পিচ 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 করে যায় না কেন? তার কারণ সেলের মধ্যেও থাকে স্কেলিটন, যারা কিনা সেলকে রিজিডিটি দেয়, দৃঢ়তা দেয়, শেপ দেয়, সুন্দর করে সেলের শেপ মেনটেন করতে হেল্প করে। তাহলে বুঝলে যে এই সাইটোস্কেলিটন কি বস্তু, এরা সেলে কি করে? নিশ্চয়ই বুঝলে। এবার এই সাইটোস্কেলিটন তিন রকমের হয়। একটা হলো মাইক্রোটিউবিউল, একটা হলো মাইক্রোফিলামেন্ট, আর একটা হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ঠিক আছে? তো এই তিনজন হচ্ছে বিভিন্ন রকমের সাইটোস্কেলিটন, যারা সবাই সেলকে কোনো না কোনোভাবে স্ট্রাকচার দেয় বা দৃঢ়তা দেয়। কিন্তু এর মধ্যে সবকিছু ডিটেল আমাদের পড়তে হবে না, আমাদের মাইক্রোটিউবিউলটা নিয়েই পড়তে হবে, কারণ এনসিইআরটি আমাদেরকে মাইক্রোটিউবিউলই পড়তে বলেছে। তো দেখো এখানে কি বলেছে? এখানে বলেছে filamentous proteinaceous structures consisting of microtubules, microfilaments and intermediate filaments present in the cytoplasm is collectively referred to as cytoskeleton. বাংলায় বলেছে সাইটোস্কেলিটনের সূত্রাকার প্রোটিন নির্মিত গঠনের একটি বিস্তৃত জালককে সামগ্রিকভাবে সাইটোস্কেলিটন বলে। প্রথম কথা তো এখানে একটা ভুল লিখেছে, সাইটোস্কেলিটনে নয় সাইটোপ্লাজমে। বাংলা বইয়ে অজস্র ভুলের মধ্যে এই একটা ভুল, প্রথমেই হচ্ছে এটা একটা ভুল। সাইটোস্কেলিটনে নয় বাবা, সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে সূত্রাকার সুতোর মতন প্রোটিন নির্মিত গঠনের বিস্তৃত জালককে সাইটোস্কেলিটন বলে। মজাটা দেখো, এখানে বললোই না যে সাইটোস্কেলিটনের মধ্যে কি কি পড়ে। তো তোমরা বাপু যারা বাংলা মিডিয়াম তাদেরকে জানতে হবে যে সাইটোস্কেলিটনের মধ্যে কি কি পড়ে। সাইটোস্কেলিটনের মধ্যে মাইক্রোটিউবুল পড়ে, মাইক্রোফিলামেন্ট পড়ে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পড়ে। তার মানে বাংলা বইতে কি সুন্দর করে ভুল লেখা থাকে সেটা আমরা বারবার দেখছি। তাহলে এই জন্যই সবসময় আমাদের কাউকে ভরসা করতে হবে যে আমাদের এগুলো শিখিয়ে দেবে। তো বায়োলজি তো আমি আছি, তোমাদের চিন্তা নেই। তো যাই হোক, এবার এই যে তিনটে জিনিসের নাম তোমায় বললাম, এরা সেলের মধ্যে কিরকম করে থাকে বলো তো? জালের মতন থাকে। সেলের মধ্যে না, এরকম জালের মতন থাকে। কেন বলো তো? কারণ এরকম যদি থাকে তবেই তো সুন্দর করে স্ট্রাকচারটা দিতে পারবে, তবেই তো সেলটাকে এরা ধরে রাখবে। এবং শুধু তাই না, এই যে জিনিসগুলো তিনটের নাম বললাম, এরা কি দিয়ে তৈরি ম্যাম? ম্যাম এরা প্রোটিন দিয়ে তৈরি। এরা প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে এই অবধি বোঝা গেল। এবার নেক্সট বলছে যে এদের কাজ কি? মেকানিক্যাল সাপোর্ট, যার বাংলা হচ্ছে দৃঢ়তা, যান্ত্রিক দৃঢ়তা, মোটিলিটি চলন, মেনটেনেন্স অফ দ্য শেপ অফ দ্য সেল, কোষের আকৃতি বজায়, এই কাজগুলো এরা করে। দেখো, কোষের আকৃতি বজায় রাখা বা সেলকে শেপ দেওয়া আমি তো বলে দিলাম কিভাবে হয়, সাপোর্ট দেওয়াও বলে দিলাম যান্ত্রিক দৃঢ়তা কি করে হয়। এছাড়া এরা সেলকে চলতে সাহায্য করে, মোটিলিটি দেয়। কি করে চলতে সাহায্য করে সেটা এবার আমরা শিখব। ওকে, তো কি করে চলতে সাহায্য করে সেটা শেখার জন্য আমাদেরকে পড়তে হবে সিলিয়া আর ফ্ল্যাজেলার কথা। সিলিয়া আর ফ্ল্যাজেলা আমরা অনেকবার অনেক জায়গায় পড়েছি, কিন্তু এগুলোর স্ট্রাকচার আমরা পড়িনি, স্ট্রাকচার আমরা এখানে শিখব। তো দেখি এই ফার্স্ট প্যারাটা প্রথমে আগে পড়ি। তার আগে তোমাদেরকে এখানে আমি কিছু কথা বলতে চাই যে ম্যাম প্রোক্যারিওটিক সেলে কি সাইটোস্কেলিটন থাকে? প্রোক্যারিওটিক সেলে তো আমরা শুনেছি ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা থাকে।
তাহলে প্রোক্যারিওটিক সেলে কি সাইটোপ্লাজম থাকে, সাইটোস্কেলিটন থাকে? না, প্রোক্যারিওটিক সেলে সাইটোস্কেলিটন থাকে না, যদিও ইদানিং বিজ্ঞানীরা বলছেন প্রোক্যারিওটিক সেলেও কিছু কিছু সাইটোস্কেলিটন থাকে। যাই হোক, সেগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। তাহলে ম্যাম আপনি বলছেন প্রোক্যারিওটিক সেলে সাইটোস্কেলিটন থাকে না, অথচ আমরা জানি ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা থাকে। তাহলে কি করে থাকে? এইগুলোই হচ্ছে আসল কনসেপ্ট, যেগুলো থেকে নিটে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসে। তো তুমি জানো যে এটা যদি তোমার ব্যাকটেরিয়া হয়, ব্যাকটেরিয়ার কিন্তু এরকম লম্বা, এটা কি থাকে? ফ্ল্যাজেলা থাকে। কিন্তু ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা কখনোই ইউক্যারিওটিক সেলের ফ্ল্যাজেলার মতন নয়। ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা একটা সম্পূর্ণ আলাদা প্রোটিন দিয়ে তৈরি। তাকে কি বলে ম্যাম? তাকে বলে ফ্ল্যাজেলিন প্রোটিন। ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে কি তৈরি হয়? ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা তৈরি হয়। এটা সম্পূর্ণভাবে প্রোক্যারিওটিক সেলের বা ব্যাকটেরিয়ার একটা বৈশিষ্ট্য, আলাদা বৈশিষ্ট্য। এর সাথে ইউক্যারিওটিক সেলের ফ্ল্যাজেলার কোনো মিল নেই। একদম মাথা পরিষ্কার করে শুনে নাও, ইউক্যারিওটিক সেলের সিলিয়া বা ফ্ল্যাজেলা তৈরি হয় মাইক্রোটিউবিউলের দ্বারা। মাইক্রোটিউবিউল কি ম্যাম? মাইক্রোটিউবিউল এক রকমের সাইটোস্কেলিটন। এই মাইক্রোটিউবিউলের দ্বারা ইউক্যারিওটিক সেলের ফ্ল্যাজেলা বা সিলিয়া তৈরি হয়, যেটার সাথে ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলার কোনো মিল নেই। ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা ফ্ল্যাজেলিন প্রোটিন দ্বারা তৈরি, আর এই মাইক্রোটিউবিউল নামের যে প্রোটিনটা রয়েছে তা দিয়ে ইউক্যারিওটিক সেলের ফ্ল্যাজেলা সিলিয়া তৈরি। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, ওকে। এবার ইউক্যারিওটিক সেলের যদি তুমি ভাবো যে কোথায় ফ্ল্যাজেলা আছে ম্যাম? হায় ভগবান, জানো না? স্পার্মের এই যে লম্বা লেজ, সেটা হচ্ছে ওর ফ্ল্যাজেলা। এটা কি দিয়ে তৈরি হয়? ফ্ল্যাজেলা মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি হয়, সেটা আমরা এখন দেখব। মাইক্রোটিউবিউল কি? এক রকমের প্রোটিন। কিরকম প্রোটিন? সাইটোস্কেলিটন প্রোটিন। এছাড়া ডেফিনেটলি ইউক্যারিওটিক সেলে থাকে কিছু সিলিয়া। সিলিয়া আর ফ্ল্যাজেলা আলাদা রকমের দেখতে হয়। ফ্ল্যাজেলা এর যে লম্বা তুমি লেজ দেখলে, এই লম্বা লেজ হচ্ছে ফ্ল্যাজেলা, আর সেলে এরকম ছোট 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 রোমের মতন স্ট্রাকচার থাকে, তারা হচ্ছে সিলিয়া। তো ছোট যদি হয় তাকে আমরা সিলিয়া বলি, বড় যদি হয় যেমন স্পার্মে আছে তাকে আমরা ফ্ল্যাজেলা বলি। তো অনেক ইউক্যারিওটিক সেল হয় যাদের সিলিয়া থাকে। ঠিক আছে, তো সিলিয়াগুলো কি করে? অ্যাকচুয়ালি সিলিয়াগুলো যেটা করে, সেলের আশেপাশে যে জলীয় পদার্থ থাকে তাকে এইভাবে তাকে নাড়াতে চাড়াতে পারে। কারণ সিলিয়াটাকে না তুমি ঘর মোছার যে ওয়াইপার হয় তার মতন কল্পনা করতে পারো। ঘর মোছার ওয়াইপার কি হয়? এরকম নেড়ে চেড়ে জল সরিয়ে সরিয়ে ঘর মোছে। সিলিয়া ঠিক সেরকম, এরকম 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 করে সেলের আশেপাশে যে জলীয় পদার্থ থাকে যেমন মিউকাস, সেইগুলোকে এভাবে নাড়াচাড়া করতে পারে। এর বেশি এখানে বললাম না, কারণ এই চ্যাপ্টারে নেই। এর বেশি বললে অসুবিধা হবে তোমাদের বুঝতে। আর ফ্ল্যাজেলা কি আমি বুঝিয়ে দিলাম। এই সিলিয়া এবং ফ্ল্যাজেলা দুটোই কি দিয়ে তৈরি? মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি। মাইক্রোটিউবিউল কি? প্রোটিন। কিরকম প্রোটিন? সাইটোস্কেলিটন। ঠিক, ওকে। এবার এই সিলিয়া আর ফ্ল্যাজেলা, একজন ছোট একজন বড়, ঠিক আছে, কিন্তু দুজনের বেসিক স্ট্রাকচার সেম। দুজনের বেসিক স্ট্রাকচার মানে মোদ্দা স্ট্রাকচার একেবারে সেম। ঠিক আছে, চলো এবার আমরা দেখি এনসিইআরটি এখানে কি বলছে। তো বেসিক্যালি এনসিইআরটি বলছে যে সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা তারা কিরকম? তারা হেয়ার লাইক আউটগ্রোথস অফ দ্য সেল মেমব্রেন। কোষ পর্দা থেকে উদ্গত চুলের মতো উপবৃদ্ধি। এই যে সিলিয়া দেখছো এগুলো, বা এই যে ফ্ল্যাজেলা দেখছো, এরা কোথার থেকে বেরিয়েছে? সেলের যে মেমব্রেন বা কোষ পর্দা তার থেকে বেরিয়েছে। সেটা তুমি দেখতেই পাচ্ছ একদম সেলের সারফেসে না,
সেলের সারফেসে রয়েছে, বাইরের দিকে রয়েছে, তো সেটা তুমি বুঝতেই পারছো। নেক্সট, cilia are small structures which work like pores causing the movement of either the cell or the surrounding fluid। এক্ষুনি তোমাকে আমি যেটা বোঝালাম যে ক্ষুদ্রাকার গঠনযুক্ত সিলিয়া ও ফ্ল্যাজেলাগুলো, এত ভুল কেন বলে? উফ, এত ভুল যদি বাংলা বইয়ে দেয়, কি করে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা একটু শিখবে বলো তো? ক্ষুদ্রাকার গঠনযুক্ত সিলিয়া, ফ্ল্যাজেলা নয়। ক্ষুদ্রাকার গঠনযুক্ত সিলিয়া বৈঠার মতো কাজ করে এবং কোষ বা তার চতুষ্পার্শ্বস্থ তরলের সঞ্চালনে সাহায্য করে। এক্ষুনি তোমাদেরকে আমি বললাম কি করে সিলিয়া, টিং 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 বৈঠার মতন। ফ্ল্যাজেলা কি হয়? ফ্ল্যাজেলা কম্পারেটিভলি লঙ্গার হয় অ্যান্ড রেসপন্সিবল ফর সেল মুভমেন্ট। ফ্ল্যাজেলা তুলনামূলকভাবে দীর্ঘ হয় এবং কোষের চলনের জন্য দায়ী। তুমি জানো যে স্পার্ম ভেসে 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 সাঁতার কেটে ফিমেল বডির মধ্য দিয়ে গিয়ে এগের কাছে পৌঁছয়। পারে কি করে সাঁতারটা কাটতে? এই ফ্ল্যাজেলার জন্য। সেল মুভমেন্টে হেল্প করলো, সেলকে চলতে সাহায্য করলো এবং এটা সাইজে বড় হয়। The prokaryotic bacteria also possess flagella, but these are structurally different from that of the eukaryotic flagella. Prokaryotic ব্যাকটেরিয়াতেও ফ্ল্যাজেলা থাকে, কিন্তু এরা ইউক্যারিওটিক ফ্ল্যাজেলা থেকে গঠনগতভাবে ভিন্নতর হয়। ঠিক আছে, প্রোক্যারিওটিকের যে ব্যাকটেরিয়া আমি তোমাদের এক্ষুনি বললাম তাতেও থাকে ফ্ল্যাজেলা, কিন্তু সেটা ইউক্যারিওটিকের মতন নয়, সেটা ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এই অবধি আমাদের বোঝা হয়ে গেল। এইবার যেটা তোমাকে বলছিলাম যে ফ্ল্যাজেলা সিলিয়া স্ট্রাকচার আমরা করব। তো এইখানে যে এগুলো লিখেছে এগুলো আমরা আগে পড়বো না, আমরা সোজা চলে যাব স্ট্রাকচারে। আমাদেরকে এখান থেকে শিখতে হবে, ঠিক আছে? আমাদেরকে এখান থেকে শিখতে হবে। তার আগে তোমাকে এখানে আমি আর একটা পয়েন্ট মেনশন করতে চাই। কি পয়েন্ট ম্যাম? প্লান্ট সেলে উদ্ভিদ কোষে এই সিলিয়া ফ্ল্যাজেলা কি থাকে? সিলিয়া ফ্ল্যাজেলা প্লান্ট সেলে কি থাকে? থাকে না। কেন থাকে না? এই সিলিয়া ফ্ল্যাজেলা অ্যাকচুয়ালি যারা মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি হয় তারা কি থেকে তারা বেরোয় জানো? কি থেকে তারা তৈরি হয়? প্রোটিন তো মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি হলো, কিন্তু সেলের এক্সাক্ট কোন অর্গানেল এদেরকে তৈরি করতে হেল্প করে জানো? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের মধ্যে থাকে দুটো সেন্ট্রিওল, সেইখান থেকে সিলিয়া ফ্ল্যাজেলা তৈরি হয়। এবার তুমি বলো উদ্ভিদ কোষ বা প্লান্ট সেলে সেন্ট্রোজোম কি থাকে? থাকে না। প্লান্ট সেলে সেন্ট্রোজোম থাকে না। যদি সেন্ট্রোজোমই না থাকে সিলিয়া ফ্ল্যাজেলা তৈরি হবে কি করে? তাহলে প্লান্ট সেলে কিন্তু কি হয়? সিলিয়া ফ্ল্যাজেলা থাকে না, তাই তো? একটু এই পয়েন্টটা লিখে দেওয়া উচিত তো। Plant cell does not have cilia and flagella. Plant cell বা উদ্ভিদ কোষে সিলিয়া ফ্ল্যাজেলা থাকে না। এবার আমরা চলে যাব এইখানে বুঝতে, ভালো করে বোঝো। এটা কি? এটা একটা সেলের প্লাজমা মেমব্রেন। এই যেটুকু দেখাচ্ছি এখানে আর এখানে, দেখো ম্যাম ওইটুকু প্লাজমা মেমব্রেন হয় না? হয় না। গোটা সেল আমি আঁকিনি, গোটা সেলটা আঁকার এখানে জায়গা হয়নি, তাই জন্য একটুখানি পার্ট দেখিয়েছি সেলের, যার এইটুকু আর এইটুকু হচ্ছে প্লাজমা মেমব্রেন। সেলের এইটুকু আর এইটুকু কি? প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের থেকে দেখো এরকম করে বেরিয়েছে, প্লাজমা মেমব্রেনের থেকে এরকম করে কি বেরিয়েছে? উপবৃদ্ধি, এক্সটেনশন। পড়লাম না এখানে? আমরা প্রথমেই পড়লাম না? আউটগ্রোথস অফ দ্য সেল মেমব্রেন, কোষ পর্দা থেকে উদ্গত চুলের মতো উপবৃদ্ধি। তাহলে এই যে ঠিক আছে, তো এই হলো গিয়ে আমাদের প্লাজমা মেমব্রেন, যেটা এরকম চুলের মতন লম্বা হয়ে গেছে, সরু হয়ে উপরে উঠে গেছে। এবার এটাই হচ্ছে সিলিয়া বা ফ্ল্যাজেলা, ঠিক আছে? এবার কোয়েশ্চেনটা হচ্ছে তুমি এখান থেকে এই স্ট্রাকচারটা কি করে বুঝবে?
তোমাকে বইতে এই স্ট্রাকচারটা দিয়ে বলছি এটা সিলিয়া বা ফ্ল্যাজেলা স্ট্রাকচার, বারবার বলছি সিলিয়া ফ্ল্যাজেলার বেসিক স্ট্রাকচার সেম হয়। তো এই স্ট্রাকচারটাকে তুমি সিলিয়া বা ফ্ল্যাজেলা হিসেবে কল্পনা করতে পারো। কিন্তু তুমি তো দেখছো এরকম লম্বা সরু সুতোর মতন একটা জিনিস, এটা কি করে হতে পারে? তো এটা কি করে হতে পারে সেটাই তোমাকে বোঝাচ্ছি। মাঝখান দিয়ে কেটে দাও, এরকম করে জাস্ট কাট করো, কেটে দিলে, কেটে দেওয়ার পরে এইখানটায় তোমার চোখটা রাখো, তো এখানে চোখ রেখে ওপর থেকে দেখো কি দেখতে পাচ্ছ। কাটার পরে এখান থেকে যদি ওপর থেকে দেখো তাহলে তুমি এরকম একটা গোল মতন জিনিস দেখতে পাবে, তাই না? 3D-তে ইমাজিন করতে হচ্ছে, একটু কষ্ট হচ্ছে। 3D-তে তো দেখাতে পাচ্ছি না বাবা আমি, তোমাকে একটু ইমাজিন করে নিতে হবে। তো ওপরে চোখ দিয়ে দেখছো, এই জায়গাটা কেটে দিয়েছো, তো একটা গোল মতন স্ট্রাকচার দেখছো। সেই গোলটাই হচ্ছে এটা যেটা তোমাকে দেখিয়েছে। তাহলে কি দেখাচ্ছে সেটা বুঝতে পারছো? কারণ আমরা এটাই বুঝতে পারি না ম্যাম সিলিয়া ফ্ল্যাজেলা এরকম ঝুলছে এরকম চুলের মতন জিনিস, সেটা এরকম গোল কোথা থেকে হয়ে গেল? তো গোল কোথা থেকে হয়ে গেল আমরা বুঝলাম। এবার সিলিয়া বা ফ্ল্যাজেলাকে তুমি যদি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখো, ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখলে তুমি এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবে যেটা এখানে দেখিয়েছে। তো তোমাকে হয়তো নিটে এই স্ট্রাকচারটা দিয়ে বলতেও পারে যে বলো তো বাবু এটা কি? তো এটা কিছুই না, এটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোগ্রাফে দেখা সিলিয়া বা ফ্ল্যাজেলার চিত্র। কিন্তু এই ছবিটা এক্সপ্লেন করলে আমাদের মজা লাগবে না, কারণ কি কালো কালো স্ট্রাকচার। তো সেই জন্য সুন্দর করে বইয়ে আমাদেরকে এঁকে দিয়েছে, তো আমরা এই স্ট্রাকচারটার থেকে বুঝবো। ওকে, এবার এই স্ট্রাকচারটা তাহলে এই পার্টটার গোল অংশ, চলো সেটা এবার আমরা বুঝি। তো একদম বাইরের দিকে থাকছে, দেখো একদম বাইরের দিকে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, কোষ পর্দা। কেন? কারণ তুমি যদি এখান দিয়ে কাটো তো তুমি তো দেখতে পাচ্ছ বাইরে তো প্লাজমা মেমব্রেনই রয়েছে, এটা তো প্লাজমা মেমব্রেন, তাই না? কোষ পর্দা, তো ডেফিনেটলি এটার বাইরের দিকে প্লাজমা মেমব্রেন থাকবে, কোষ পর্দা। ঠিক আছে, এবার দেখো ভেতরের দিকে এখানে অনেক পিংপং বলের মতন কিছু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে দুটো বল, এখানে দুটো বল, এখানে দুটো বল, এখানে দুটো বল, এরকম করে দুটো 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 করে বল থাকে। চলো তো আমরা গুনি এখানে কটা বল আছে, চলো গুনি। তো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 পেয়ার বা 9 জোড়া আমরা বল দেখতে পাচ্ছি। 9 জোড়া, কারণ জোড়ায় জোড়ায় আছে, তুমি দেখতে পাচ্ছ জোড়ায় জোড়ায় আছে। এবার দেখো একটা বল সম্পূর্ণ আর পাশের বলটা অসম্পূর্ণ। মানে কি? একটা বল এরকম কমপ্লিট বল, তার গায়ে এরকম উঠে রয়েছে একটা ইনকমপ্লিট বা অসম্পূর্ণ বল, তাই তো? একটা বল যদি এটা এই বলটা কমপ্লিট বা সম্পূর্ণ আর পাশের বলটা দেখো আধা দেখা যাচ্ছে, আধা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইনকমপ্লিট বা অসম্পূর্ণ বল। ঠিক, ফাইন। তো এরকম বল জোড়ায় জোড়ায় কটা রয়েছে? 9টা। তো বাবু এই বলগুলোকে কি বলে? এগুলোকে বলে ডাবলেটস। ডাবলেট কেন? ডাবলেট কারণ ডাবল, তাই দুটো করে থাকে তাই ডাবলেটস। খুব সোজা ব্যাপার, দুটো করে থাকে তাই ডাবলেটস। পেরিফেরাল কেন? পরিধিস্থি। পেরিফেরালের বাংলা মানে পরিধিস্থ। তো পরিধিতে রয়েছে না একটা, যদি এটা তুমি বড় বল দেখছো, বড় একটা গোল দেখছো, তার এইটা কি বলো? অঙ্কে তোমরা পড়েছো তো, তার এই সাইডটাকে লাস্টের যেই পার্টটাকে আমরা কি বলি? পরিধি বলি, ইংলিশে বলি পেরিফেরি। তো সেইখানে ডাবলেট রয়েছে বলে এগুলোকে আমরা পেরিফেরাল ডাবলেটস বা পরিধিস্থ ডাবলেট বলি। তাহলে আর কেউ কোনোদিন ভুলবে না কেন এরা ডাবলেট আর কেন এরা পেরিফেরাল, নিশ্চয়ই কোনোদিন ভুলবে না। ঠিক বাবু, এগুলো কি দিয়ে তৈরি? এগুলো মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি। মাইক্রোটিউবিউল দিয়ে এগুলো তৈরি হয়, মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি হয়। মানে কি? এই এতক্ষণ যেগুলো তোমাকে পড়াচ্ছিলাম আমি, এই যে বলছিলাম যে 3 রকমের সাইটোস্কেলিটন আছে, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এরই মধ্যে এই মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি হয় এই ডাবলেটগুলো। ঠিক, ফাইন। এবারে দেখো এই ডাবলেটগুলো 9টা রয়েছে, আর ভেতরে দেখো এরকম দুটো রয়েছে, এই একটা এই একটা, দুটো রয়েছে। তো এগুলো কি? সেন্ট্রাল মাইক্রোটিউবিউল বা কেন্দ্রীয় অনুনালিকা। কেন? আচ্ছা, মাইক্রোটিউবিউলের বাংলা বলেছে অনুনালিকা, ঠিক আছে। সেন্ট্রাল কেন? মধ্যিখানে আছে। কটা আছে? দুটো আছে। তাহলে বাইরে আছে 9টা, ভেতরে আছে 9টা নয়, বাইরে আছে 9 পেয়ার, 9 জোড়া, ভেতরে আছে দুটো। এই অ্যারেঞ্জমেন্ট বা এই সজ্জাকে আমরা বলি 9+2 সজ্জা।
বা 9+2 অ্যারেঞ্জমেন্ট কেন? বাইরে 9 জোড়া আছে, ভিতরে 2টো আছে। বাইরে 9 জোড়া আছে, ভিতরে 2টো আছে, তাই একে আমরা 9+2 অ্যারেঞ্জমেন্ট বা 9+2 সজ্জা বলি। ভেতরের এই গোল্লা দুটো মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি, বাইরের 9 জোড়া গোল্লাও মাইক্রোটিউবিউল দিয়েই তৈরি। আশা করি বোঝাতে পারলাম। ফাইন। ভেতরের এই যে দুটো রয়েছে না, এই যে দুটো গোল্লা রয়েছে, মাইক্রোটিউবিউল রয়েছে, তারা দেখো দুজন দুজনের সাথে কানেক্টেড রয়েছে। এই যে এই একটা সবুজ ডান্ডা দিয়ে, দেখছো সবুজ ডান্ডা দিয়ে আর দুজনের সাথে কানেক্টেড রয়েছে। এই ডান্ডা মান্ডাগুলো কি বলতো, এগুলো সবই নানা রকমের প্রোটিন দিয়ে, এগুলো সব রকমের কিছু না কিছু প্রোটিন। তো সেই দিয়ে তুমি দেখো এই দুটো গোল্লা কানেক্টেড রয়েছে, ঠিক আছে। এবং সেই দুটো গোল্লার বাইরে রেড কালারের এরকম অর্ধচন্দ্রাকৃতি দুটো গোল গোল দেখছো, এগুলোকে কি বলে? এগুলোকে বলে শীথ, সেন্ট্রাল শীথ বা কেন্দ্রীয় আবরণ। কারণ কেন্দ্রের দুটো যে মাইক্রোটিউবিউল রয়েছে বা সেন্ট্রাল যে দুটো মাইক্রোটিউবিউল রয়েছে তাকে ঢেকে রাখে, তাই এরা হচ্ছে সেন্ট্রাল শীথ বা কেন্দ্রীয় আবরণ। ঠিক বোঝা গেছে? খুব ভালো কথা। এবার দেখো একটা মজার কথা, এই যে দুটো সেন্ট্রাল শীথ বা কেন্দ্রীয় আবরণ রয়েছে, এদের সাথে এই যে বাইরের যে ডাবলেটগুলো সেগুলো জুড়ে রয়েছে এরকম লম্বা লম্বা স্পোকের মাধ্যমে। দেখছো ঠিক সাইকেলে এরকম হয় না, দেখো না সাইকেলে এরকম থাকে এরকম। এগুলোকে কি বলে? এগুলোকে বলে রেডিয়াল স্পোক বা অরিও স্পোক। স্পোক সাইকেলের চাকাতে যে থাকে লম্বা লম্বা, আমরা তাকেও স্পোক বলি না? তো এগুলোকে বলছি আমরা রেডিয়াল স্পোক বা অরিও স্পোক, যেগুলো হচ্ছে এই সেন্ট্রাল শীথ বা কেন্দ্রীয় আবরণের সাথে জুড়ে রেখেছে প্রত্যেকটা ডাবলেটকে। ঠিক, ওকে। নেক্সট হচ্ছে তুমি দেখো এই প্রত্যেকটা ডাবলেট আবার নিজেদের মধ্যে কানেক্টেড থাকছে, সংযোজিত থাকছে। এই যে দেখো এই 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 এইগুলোকে কি বলে? এগুলোকে বলে ইন্টার ডাবলেট ব্রিজ, আন্তঃ ডাবলেট যোজক। কেন? দুটো ডাবলেটের মধ্যে, তাই ইন্টার ডাবলেট ব্রিজ, আন্তঃ ডাবলেট যোজক। দুটো ডাবলেটকে যোজনা করেছে, যোজক হিসেবে কাজ করছে, জুড়ছে। ফাইন, ওকে। এখানে তোমাদের এইটুকু জায়গায় যা যা লিখে দিয়েছে, ওরা মার্ক করে দিয়েছে, তার মধ্যে একটা জিনিস মিসিং রয়েছে। সেটা হচ্ছে তুমি দেখো প্রত্যেকটা ফুল যে গোল্লা, এই যে ধরো এটা তো কমপ্লিট গোল্লা, এটার কথা বলছি, এর সাথে তুমি দেখো এরকম কতগুলো ফুলের মতন এরকম কিছু বেরিয়েছে, তাই না? এরকম 5টা করে তুমি দেখো, প্রত্যেকটাতে এরকম 5টা করে বেরিয়েছে। আমি একটাতে দেখাচ্ছি, দেখো, দেখছো এরকম প্রত্যেকটা কমপ্লিট যে মাইক্রোটিউবিউলের গোল্লা আছে তার থেকে এরকম 5টা বেরিয়েছে। তুমি দেখো যারা ইনকমপ্লিট গোল্লা আছে না, এটা এর থেকে কিন্তু বেরোয়নি। প্রত্যেকটা কমপ্লিট যে মাইক্রোটিউবিউলের গোল রয়েছে, মানে বলতে পারো প্রত্যেকের যে ডাবলেট রয়েছে, প্রত্যেক এক একটা ডাবলেটে এরকম 5টা করে এরকম বেরিয়েছে ফুলের মতন। যদি জানতে চাও এগুলো কি, এগুলোকে বলে ডাইনিন আর্ম বা ডাইনিন বাহু। ডাইনিন কেন? ডাইনিন একটা প্রোটিনের নাম, সেই প্রোটিন দিয়ে এগুলো তৈরি। অ্যাকচুয়ালি পুরো স্ট্রাকচারটাই নানা রকম প্রোটিন দিয়ে তৈরি। তো এটাকে ডাইনিন আর্ম বা ডাইনিন বাহু বলে। দেখো এনসিইআরটিতে ছবিটা দিয়েছে কিন্তু নামটা মেনশন করেনি। তো হতে পারে তোমাদের নিটে চলে এলো এবং তখন আমরা চেঁচালাম আউট অফ সিলেবাস বলে। এটা আউট অফ সিলেবাস কিন্তু নয়, কারণ ওরা ছবিটা দিয়েছে কিন্তু নামটা মেনশন করেনি। তো আমার অ্যাজ এ টিচার দায়িত্ব তোমাকে এই জিনিসগুলো এভাবে শিখিয়ে দেওয়া। তো এটা হচ্ছে ডাইনিন আর্ম বা ডাইনিন বাহু। এই পুরো যে জিনিসটা শিখলে এটার একটা নাম আছে, এটাকে বলে এক্সোনিম। এক্সোনিম। আমরা ভাবি ম্যাম এক্সোনিম আবার কি? এক্সোনিম হচ্ছে এক্স্যাক্ট এই জিনিসটা যেটা তোমাকে আমি বর্ণনা করালাম। মানে একটা সিলিয়া বা ফ্ল্যাজেলার ভেতরে কি থাকে, একটা সিলিয়া বা ফ্ল্যাজেলের ভেতরে কি থাকে, পুরো জিনিসটাকে আমরা বলি এক্সোনিম। তাহলে এক্সোনিম দেখে ঘাবড়াবো না আমরা। খুব সহজ জিনিস, চট করে 1 মিনিটে রিভাইজ করব, তারপরে দেখবো এনসিইআরটি এটাই কি বলেছে। চট করে রিভাইজ করব। তো আমরা এখানে
সিলিয়া ফ্লাজেলাকে কেটে দিয়েছি, কেটে সেটাকে আমরা উপর থেকে দেখছি, তো এরকম গোলাকৃতি একটা স্ট্রাকচার দেখতে পাবো। স্ট্রাকচারের ভেতরে যা আছে পুরো জিনিসটাকে আমরা একসাথে বলবো এক্সোনিম। কি কি আমরা এখানে দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে প্লাজমা মেমব্রেন, বাইরের দিকে রয়েছে এরকম প্লাজমা মেমব্রেন যেটাকে বলে কোষ পর্দা, তার ভেতরের দিকে কি রয়েছে? এরকম 9টা ডাবলেট রয়েছে। 9টা ডাবলেটের মধ্যে একটা ডাবলেট হচ্ছে সম্পূর্ণ বা কমপ্লিট মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি একটা জিনিস, এবং তার পাশে একটা ইনকমপ্লিট বা অসম্পূর্ণ মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি একটা গোল্লা। তো এই দুটোকে একসাথে আমরা ডাবলেট বলছি। কটা ডাবলেট রয়েছে? 9টা। এগুলোকে কি বলে? পেরিফেরাল মাইক্রোটিউবিউলস ডাবলেট বলে, পরিধিস্থ দ্বি অনুনালিকা ডাবলেট বলে। তেমনি ভেতরে রয়েছে দুটো ডাবলেট, কমপ্লিট সাইজের দুটো ডাবলেট। ডাবলেটটাকে আমরা বলবো না, এটাকে ডাবলেট বলা ঠিক না। কেন ডাবলেট বলা ঠিক না? কারণ একটা এখানে একটা এখানে, দুজন জুড়ে আছে, কিন্তু দুজন এরকম বাইরের মতন ভাবে নেই। এখানে যেরকম একজনের ঘাড়ের ওপর আরেকজন আছে সেরকম নয় এরা। তো এদেরকে আমরা বলছি যে সেন্ট্রাল পোর্শনে বা কেন্দ্রীয় পোর্শনে দুটো ফুল মাইক্রোটিউবিউলের গোল্লা এরকম রয়েছে, তাকে আমরা বলছি সেন্ট্রাল মাইক্রোটিউবিউল বা কেন্দ্রীয় অনুনালিকা। এরা দুজন দুজনের সাথে জুড়ে আছে, এই যে জুড়ে রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এর বাইরে রয়েছে রেড কালারের যে জিনিসটা, এটাকে বলে কি? সেন্ট্রাল শীথ বা কেন্দ্রীয় আবরণ। এটার থেকে এই প্রত্যেকটা ডাবলেটকে জোড়া হয়েছে এগুলো দিয়ে। এগুলোকে কি বলে? এগুলোকে বলে রেডিয়াল স্পোক বা অডিও স্পোক। এবং প্রত্যেকটা ডাবলেট তার পরের ডাবলেটের সাথে মাঝখানে দেখতে পাচ্ছ এইভাবে জুড়েছে। মাঝখানে যে জুড়েছে এইগুলোকে কি বলে? এগুলোকে বলে ইন্টার ডাবলেট ব্রিজ বা আন্তঃ ডাবলেট যোজক। এবং প্রত্যেকটা ডাবলেট থেকে এরকম ফুলের মতন কিছু বেরিয়েছে, পাঁচটা, এগুলোকে বলে ডাইনিন আর্ম। এবং যেহেতু বাইরের দিকে 9টা ডাবলেট রয়েছে এবং ভেতরের দিকে 1 আর 2 দুটো মাইক্রোটিউবিউল আছে, আমরা একে বলি 9+2 অ্যারেঞ্জমেন্ট। এই পুরো জিনিসটাকে আমরা বলি এক্সোনিম। বোঝা গেল? দেখি এবার এনসিইআরটি কি বলছে। তো এনসিইআরটি বলছে যে একটি সিলিয়া বা ফ্ল্যাজেলা প্লাজমা পর্দা দিয়ে ঘেরা থাকে, সেটা আমরা দেখলাম। এদের কেন্দ্রীয় অংশটিকে বলে এক্সোনিম, যার মধ্যে বেশ কিছু অনুনালিকা দীর্ঘ অক্ষের সাথে সমান্তরালভাবে অবস্থান করে। তো সিলিয়াম or flagella are covered with plasma membrane. Their core called the axonium possesses a number of microtubules running parallel to the long axis. এরকম কেন বলেছে? Running parallel to the long axis, যে মাইক্রোটিউবিউলগুলো বা অনুনালিকাগুলো দীর্ঘ অক্ষের সাথে সমান্তরালভাবে কেন বলেছে জানো? দেখো, এই স্ট্রাকচারটাকে তুমি যদি এইভাবে দেখো, এইভাবে কেন? এই যে জিনিসটা, এটাকে যদি তুমি এইভাবে দেখো, এরকম নলের মতন দেখছো, তো তোমার এখানে ডাবলেটগুলো 1 2 3 4 5 6 7 8 9 এরকম যে জিনিসগুলো, এইগুলো এইভাবে থাকবে। এইভাবে থাকছে, যেটা শুধু ওপরের এই পোর্শনটুকু তুমি এখানে ছবিতে দেখতে পাচ্ছ, শুধু ওপরের এই পোর্শনটুকু তুমি এখানে দেখতে পাচ্ছ, কিন্তু এর তলাটা তো দেখতে পাচ্ছ না। এইভাবে থাকে। তো এরা সমান্তরাল হলো কিনা একজন আরেকজনের প্যারালাল হলো কিনা, সেটাই বলেছে। ঠিক আছে, ওকে। তারপর কি বলছে? তারপর বলছে the axoneme usually has 9 doublets or radially arranged peripheral microtubules and a pair of centrally located microtubules. Such an arrangement of axonemal microtubules is referred to as the 9+2 array. তো বলছে যে অ্যাক্সোনিমে সাধারণত অরীয়ভাবে সজ্জিত 9টি প্রান্তীয় দ্বি অনুনালিকা বা ডাবলেট থাকে এবং একজোড়া কেন্দ্রীয় অনুনালিকা থাকে। অরীয়ভাবে সজ্জিত মানে পেরিফেরিতে রয়েছে, পরিধিতে রয়েছে। অ্যাক্সোনিমে অনুনালিকার এইরূপ বিন্যাসকে 9+2 সজ্জা হিসেবে বর্ণিত করা হয়। এটা আমরা শিখে গেছি এতক্ষণে। The central tubules are connected by bridges and is also enclosed by a central sheath, which is connected to one of the tubules of each peripheral doublets by a radial spoke. Thus, there are 9 radial spokes. Exactly. তো কেন্দ্রীয় অনুনালিকাগুলো সেতু দ্বারা যুক্ত। এই যে কেন্দ্রীয় অনুনালিকাগুলো এরকম সেতু দ্বারা যুক্ত, এটা একটা সেতু বা ব্রিজ, সেটা তো হলো। এবং কেন্দ্রীয় পর্দা দ্বারা আবৃত থাকে। আমরা দেখেছি এই যে এটা কেন্দ্রীয় পর্দা,
সেন্ট্রাল শীথ সেটা থাকে। তারপর বলছে যা প্রতিটি প্রান্তীয় অনুনালিকার ডাবলেটের একটি নালিকার সাথে একটি অরিও স্পোক দ্বারা যুক্ত থাকে। তো এই যে বাইরের পেরিফেরাল ডাবলেটসগুলো রয়েছে তার একটার সাথে, তাই না? দেখো দুটোর সাথে কিন্তু না, এই যে দুটো করে রয়েছে দুটোর নয় সাথে কিন্তু একটার সাথে এরকম স্পোক থাকে। এই যে স্পোক, এই যে স্পোক আমি এঁকেছি এখানে, এগুলো এগুলো প্রত্যেক ডাবলেটের একটার সাথে এরকম স্পোকের মাধ্যমে যুক্ত থাকে। প্রান্তীয় অনুনালিকার ডাবলেটগুলো যোজকের সাহায্যে পরস্পর যুক্ত থাকে। দ্য পেরিফেরাল ডাবলেটস আর অলসো ইন্টারকানেক্টেড বাই লিঙ্কার্স। এই যে এইটা, এই লিঙ্কার বলছে ইন্টার ডাবলেট ব্রিজকে, আন্তঃ ডাবলেট যে যোজক তাকে বলছে। এইগুলো যে নিজেদের মধ্যেও এরা কানেক্টেড থাকে বা যুক্ত থাকে, ঠিক আছে? সিলিয়া ও ফ্ল্যাজেলা উভয়ই সেন্ট্রিওলের মতো গঠন থেকে উদ্ভূত হয় এবং এই সেন্ট্রিওল সদৃশ গঠনগুলোকে বেসাল বডি বলে। তো বলছে যে cilia and flagellum both emerge from centriole like structure called a basal body, যেটা তোমাদেরকে প্রথমেই বললাম, এখানে আমি লিখেও ছিলাম যে সেন্ট্রোজোমের মধ্যে থাকে সেন্ট্রিওল, সেন্ট্রিওলের একটা পার্ট থেকে এই সিলিয়া ফ্লাজেলা তৈরি হয় এবং আলটিমেটলি সেই যে পার্টটা থেকে তৈরি হয় তাদেরকে আমরা বেসাল বডি বলি। আমি যদি তোমাকে খুব সাধারণভাবে এখানে এঁকে দেখাই, তুমি জানো তো এরকম হয় সেন্ট্রিওলকে দেখতে, এরকম হয়, ঠিক আছে? এটা হচ্ছে সেন্ট্রোজোম, এই একটা আর এই একটা, এগুলো কি সেন্ট্রিওল, ঠিক? ধরো এটা হচ্ছে তোমার সেলটা, সেলের সাইটোপ্লাজমটা আমরা আঁকবো, এটা হচ্ছে সেলের প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা, এটা হচ্ছে সাইটোপ্লাজম। এইবার সেন্ট্রিওলের একটা পার্ট থেকে, ধরো এখান থেকে তৈরি হলো তোমার সিলিয়া বা ফ্ল্যাজেলা, ঠিক? এখান থেকে তৈরি হয়ে আলটিমেটলি কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেনকে এরকম নিয়েও বাইরে বেরোয়। তো এই যে সেন্ট্রিওলের পার্টটা যেখান থেকে ওরা তৈরি হলো সিলিয়া বা ফ্ল্যাজেলা, তাকে আমরা বেসাল বডি বলি। সেন্ট্রিওলের এই যে পার্টটা যার থেকে এই ধরে নাও এটা সিলিয়া, সাপোজ এটা সিলিয়া বা সাপোজ এটা ফ্ল্যাজেলা, সেটা যেখান থেকে তৈরি হলো সেন্ট্রিওলের তাকে আমরা বলছি বেসাল বডি। এবার তুমি দেখো এই যে প্লাজমা মেমব্রেন রয়েছে এখানে, সেটা এরকম হয়ে যাবে কিনা? সেটা এরকম হয়ে যাবে তো, নয় তো বেরোবে কি করে, উপবৃদ্ধিটা হবে কি করে, বুঝলে? তাই জন্যই এই সিলিয়া ফ্ল্যাজেলার বাইরের দিকে প্লাজমা মেমব্রেন থাকে, যেটাই কিনা এইখানে আমরা কোথায় দেখলাম, এই যে এখানে আমরা এখানে পাশে কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন, যেটা কিনা আমরা দেখলাম, ঠিক আছে? ওকে, তো এই ভিডিওটা এই অবধিই থাক। কেমন লাগছে আগে কমেন্ট করে জানাও, নয়তো আর ভিডিও দেবো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি তুমি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা চট করে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।